জয় হিন্দ। তোমাদের আগের 4টা ক্লাস হয়েছিল কেমিস্ট্রিতে, আর কেমিস্ট্রির 4টা ক্লাসে প্রথম 3টা ক্লাস অ্যাটম চ্যাপ্টার পড়িয়েছিলাম এবং নতুন একটা চ্যাপ্টার শুরু করেছিলাম যার নাম হচ্ছে সাবস্টেন্স, মানে পদার্থ চ্যাপ্টার। পদার্থ চ্যাপ্টারের আমরা শুরু করেছিলাম। এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন থাকে মোটামুটি সব এক্সামেই, তো খুব মনোযোগ সহকারে এবং ডিটেলসে এই চ্যাপ্টারটা পড়ব। খুব ডিটেলসে যাব না, ডব্লিউবিপির হিসাবেই যেভাবে কোশ্চেন আসার সেই লেভেলে নিয়ে চলব। আর এই চ্যাপ্টারের আজকে বা আরেকটা ক্লাস নিয়ে এই চ্যাপ্টারটা আমি শেষ করব। এই চ্যাপ্টারে আমরা পড়েছিলাম কি, পদার্থ চ্যাপ্টারে আমরা পড়েছিলাম প্রথমে তো কেমিস্ট্রি সম্বন্ধে জেনেছিলাম, যে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি কোথা থেকে ছিল। তারপরে ল্যাভোইসিয়ার সম্বন্ধে পড়েছিলাম এবং ইন্ডিয়ান ফাদার অফ কেমিস্ট্রি পিসি রয় পড়েছিলাম। তো এগুলো পড়েছিলাম পদার্থ থেকে। 2 নম্বরে পড়েছিলাম কি পদার্থ থেকে, 2 নম্বরে পড়েছিলাম নিয়তাকার পদার্থ আর অনিয়তাকার। নিয়তাকার আর অনিয়তাকার। অনিয়তাকার মানে পদার্থ 2 রকমের হয়, একটা হচ্ছে নিয়তাকার পদার্থ আর একটা হচ্ছে অনিয়তাকার পদার্থ। এটা আমরা পড়েছিলাম। আর নিয়তাকার পদার্থর দিক থেকে বলেছিলাম আমি যে যেসব পদার্থের কি আছে, আকার আছে, যেসব পদার্থের আকার আছে ওদেরকে আমরা নিয়তাকার বলবো। আর যেসব পদার্থের আকার নেই ওদেরকে অনিয়তাকার পদার্থ বলবো। নিয়তাকার আর অনিয়তাকার এর এক্সাম্পল কি বলেছিলাম, নিয়তাকার আর অনিয়তাকার এর এক্সাম্পল বলেছিলাম আমরা, দেখো আকার আছে তো এর এক্সাম্পল বলেছিলাম বরফ, এর এক্সাম্পল বলেছিলাম বরফ, তুতে, আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম্পল কপার সালফেট, কপার সালফেট। আর যার সংকেত ছিল কি CuSO4, CuSO4। Cu হচ্ছে কপার, S হচ্ছে সালফার, ও হচ্ছে অক্সিজেন, আর চার সম্পূর্ণ মিলে কি নাম হবে, কপার সালফেট। এটা আমরা এক্সাম্পল পড়েছিলাম নিয়তাকারের ক্ষেত্রে। আর এখান থেকেই কোশ্চেন আসে এক্সাম্পলের ক্ষেত্রে যে নিচের মধ্যে কোনটি নিয়তাকার পদার্থ, তো তখন হয়ে যাবে কি কপার সালফেট, বা থাকবে কি বরফ বা তুতে। একই রকমভাবে অনিয়তাকারের এক্সাম্পল আমরা পড়েছিলাম। কি পড়েছিলাম অনিয়তাকার এক্সাম্পল, ঢালাই লোহা, ঢালাই লোহা। আর কি পড়েছিলাম, কাঁচ পড়েছিলাম। আরেকটা এক্সাম্পল ছিল তোমাদের কাঁচ, আর আরেকটা এক্সাম্পল বলেছিলাম তোমাদের চোখ। তো এই 3টা এক্সাম্পল এখান থেকেও বলেছিলাম, ঢালাই লোহা, কাঁচ আর চোখ। আর নিয়তাকারের ক্ষেত্রে বলেছিলাম বরফ, তুতে আর কপার সালফেট। আরেকবার বলে দিচ্ছে, পদার্থ চ্যাপ্টার শুরু করেছিলাম আর পদার্থ থেকে বলেছিলাম যে ইন্ডিয়ান ফাদার অফ কেমিস্ট্রিকে পিসি রয়। আর কেমিস্ট্রি শব্দটা এসেছে কোথা থেকে, তো কেমিস্ট্রি শব্দ এসেছে মিশরের কেমিয়া শব্দ থেকে। আর ওই কেমিয়া শব্দের অর্থ যদি বাংলাতে আমি জানতে চাই, তো কেমিয়া শব্দের অর্থ হচ্ছে কালো মাটি। আর ওখান থেকেই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়, আর কেমিস্ট্রির অর্থ হচ্ছে রসায়ন বিদ্যা। তো পদার্থ চ্যাপ্টার যখনই পড়ব, তো পদার্থ চ্যাপ্টারে পদার্থ কয় ধরনের, আকারের দিক থেকে 2 প্রকার, একটা হচ্ছে কি নিয়তাকার আর একটা হচ্ছে অনিয়তাকার। নিয়তাকার যার মধ্যে আকার আছে, আর অনিয়তার মানে কি যার কোনো আকার নেই, আকার থাকবেই না ওর। তো আকার কাদের কাদের আছে, যেমন 1 নম্বর এক্সাম্পল জানলাম আমি কি বরফ নিয়তাকার, তুতে নিয়তাকার, আর কপার সালফেট নিয়তাকার। আর যার এক্সাম্পল কি কপার সালফেটের আমরা উদাহরণ কি জানলাম, কপার সালফেটের
কপার সালফেটের সংকেত কি জানলাম, CuSO4। একই রকমভাবে অনিয়তাকারের এক্সাম্পল কি কি, অনিয়তাকার যার কোনো আকার নেই, এখনই বললাম। তো কি হবে, লোহা মানে ঢালাই লোহা, আর কাঁচ হচ্ছে অনিয়তাকার। আরেকটা এক্সাম্পল মনে রাখতে হবে, চোখ। ঠিক আছে, এই কটা এক্সাম্পল আমাদেরকে নিয়তাকার আর অনিয়তাকারের মধ্যে জানতে হবে। তারপরে এটা তো আগের দিনের টপিক ছিল, আগের দিনের টপিক রিভিশন দিলাম একবার। আমি যখনই পড়াবো তো আগের দিনের টপিক একবার মনে করিয়ে দিব, তাহলে কী হবে, পরস্পরের সঙ্গে রিলেট হবে। আর রিলেটিং হয়ে পড়লে পরস্পর যখন আমরা বুঝতে পারবো যে এটার পরে এটা, তখন মনে থাকবে বেশি। তো দেখো এবার এদিকে নিয়তাকার অনিয়তাকার জেনেছিলাম। আরেকটা টপিক বলেছিলাম 3 নম্বর। দেখো 3 নম্বর বলেছিলাম যে পদার্থের অবস্থা কীরকম, মানে পদার্থের অবস্থাকে কয়টা ভাগে ভাগ করা যায়, মানে ভৌতিক দিক থেকে, ফিজিক্যালি দিক থেকে পদার্থের অবস্থা কয় প্রকার। তো পদার্থের অবস্থা আমরা 5 প্রকার পড়েছিলাম। এ নাম্বার ছিল কি, এ নাম্বারে ছিল কঠিন পদার্থ, কঠিন পদার্থ। বি নাম্বারে কি ছিল, বি ছিল তরল পদার্থ, তরল পদার্থ। এ নম্বর কঠিন পদার্থ এবং বি নম্বর তরল পদার্থ। তারপরে দেখো কঠিন, তরল, আর সি নম্বরে কি ছিল, সি নম্বরে হচ্ছে গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থ, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ, সি হলো। আর ডি, ডি নম্বরে হচ্ছে তোমাদের প্লাজমা, ABCDE। আর ই নম্বরে হচ্ছে তোমাদের ABCDE। ই নম্বরে হচ্ছে তোমাদের এখানে প্লাজমা, BEC। আর BECর ফুল ফর্ম কি বলেছিলাম, বস আইনস্টাইন কনডেনসেশন। 1 নম্বরে হচ্ছে কি কঠিন, 2 হচ্ছে কি তরল পদার্থ, আর 3 নম্বরে হচ্ছে গ্যাসীয় পদার্থ, আর শেষের দুটা হচ্ছে কি প্লাজমা আর BEC। কঠিন পদার্থ কাকে বলবো, কঠিন পদার্থ হচ্ছে যে পদার্থগুলোর মধ্যে ওর যে পদার্থের কণাগুলো আছে, ছোট ছোট কণা মিলেই তো পদার্থের গঠন হচ্ছে। তো কঠিন পদার্থের ক্ষেত্রে হবে কণাগুলা কি খুব পরস্পরকে আকর্ষণ করে আছে। কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলা কি পরস্পরকে আকর্ষণ করে আছে এবং এদের ঘনত্বটা বেশি। এদের যে অণুর ঘনত্ব আছে কঠিন পদার্থের ক্ষেত্রে, অণুর ঘনত্ব একদম বেশি, কারণ পরস্পরকে ধরে আছে। আর পরস্পরকে ধরে আছে খুব শক্তভাবে, খুব কঠোরভাবে, আর একদম ঘনভাবে, ঘনত্ব বেশি করে। ওই জন্যই কী আছে, এ কঠিন আছে। আমি যেমন এটাকেই যদি খুব শক্ত করে ধরি আর টানি তো ছুটছে না, একদম কঠিনের মতো শক্ত হয়ে গেল। তারপরে একটু আমি ঢিল দিলাম, হালকাভাবে ধরলাম, তো একটু টানাতেই আমার ছুটে গেল, তখন আমার হয়ে গেল তরল। যেমন ধরে নাও আমি জল নিলাম, ধরে নাও এই এটাকেই আমি জলের বোতল ভাবলাম, আর এর মধ্যে জল আছে, আমি কী করলাম ফ্রিজে গিয়ে রেখে দিলাম। তো কিছুক্ষণ পর কি হবে, এই জলটা বরফে পরিণত হবে ঠান্ডা হতে হতে। তো ঠান্ডা হয়ে বরফ হয়ে গেল জল, তখন যদি আমি বোতলটাকে কেটে বরফটাকে বের করি, তো বোতলের স্ট্রাকচারেই কি থাকবে, বরফটা থাকবে, যদি ভালোভাবে কেটে বের করি। তার মানে কি আমার বোতলের স্ট্রাকচারে এভাবে খারাপভাবে যদি বরফটা থাকে, তার মানে কি বরফের ঘনত্বটা বেড়ে গেছে জলের, তাই না? মানে পরস্পরকে আকর্ষণ করে রেখেছে ওর অণুগুলা, বলেই কি শক্ত হয়ে আছে। আবার ওটা যখন টেম্পারেচার, বাইরের পরিবেশ থেকে টেম্পারেচার নিবে, তাপ নিবে, আর ধীরে ধীরে বরফটা গলবে আর জলে পরিণত হবে, তখন ওই একই জিনিস জাস্ট তাপ পেল আর নিজের অবস্থার পরিবর্তন করলো,
নিজের মধ্যে যে আকর্ষণ ক্ষমতা ছিল সেই আকর্ষণ ক্ষমতার পরিবর্তন হলো, আর জলটা কী হবে, ধীরে ধীরে গড়িয়ে যাবে। যে জলটা এক জায়গায় দাঁড়িয়েছিল একটা অবস্থার কারণে, সেই জলটা এখন অন্য অবস্থায় গড়িয়ে আছে। তার মানে কি, ওদের মধ্যে যে টান শক্তি ছিল সেই টান শক্তিটা এখন আর নেই, কমে গেছে। তো কঠিনের ক্ষেত্রে কি হবে, পদার্থের ঘনত্ব বেশি। তো আমি এখানে ছোট ছোট অণু বুঝাতে চাইছি এই ছোট ছোট দানার মাধ্যমে। আর দেখতে পাচ্ছি যে খুব ঘন আকারে আমি এগুলো নিচ্ছি। তো এখান থেকেই বুঝতে পারবো কি, যে কঠিন পদার্থের কি ঘনত্ব সব থেকে বেশি। ঠিক আছে, কঠিন পদার্থের ঘনত্ব কি সব থেকে বেশি। নোট করে নাও এভাবে, ঘনত্ব সর্বাধিক। তরলের ক্ষেত্রে দেখো কঠিনের তুলনায় কম। তো দেখো জল এবার ছড়িয়ে গেল বরফ গলে। এবার ওই জল কি করবে, সূর্যের তাপ গ্রহণ করবে। আর সূর্যের তাপ গ্রহণ করে ধীরে ধীরে ওই জলটা দেখবো ওখানে আর নেই, ভাপ হয়ে উড়ে গেছে। তাহলে যে জলটা কিছু একটা জায়গা জুড়ে ছড়িয়েছিল, যেমন ধরে নাও কাপড় কাচছো আর ভেজা কাপড়টা শুকতে দিয়েছো, তো ঘন্টাখানেক পরে কি দেখবো যে কাপড়ে আর জল নেই, কাপড়টা শুকিয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে, তারপরে আমরা পরতে পারছি। তো কি হচ্ছে, যে জলটা কাপড় জুড়ে ছড়িয়েছিল সেই জলটাই কি ভাপ হয়ে গোটা পরিবেশে ছড়িয়ে গেল। এবার ওটাই বোঝাতে চাইছি যে তরল যখন আবার তাপ গ্রহণ করবে, কঠিন একবার তাপ গ্রহণ করলো তো কিসে পরিণত হলো, তরলে। তো এর ঘনত্ব কমে গেল। তো এর ঘনত্বকে আমি এভাবে বোঝাতে চাইছি। এবার এই তরলটা যখন আবার তাপ গ্রহণ করবে তখন কি হবে, তাপ গ্রহণ করে নিজেকে গ্যাসে রূপান্তরিত করবে। জল যেমন ফুটে বাষ্পে রূপান্তরিত, বাষ্প হচ্ছে একটা গ্যাস, তো ওই বাষ্প জমে আবার জলে পরিণত হয়, আমরা দেখেছি। তরল যখন আবার তাপ গ্রহণ করবে তো গ্যাসে পরিণত হবে, মানে বাষ্পে পরিণত হবে। তো তখন ওর ঘনত্ব কি, যেমন এতটা ছড়িয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না বাষ্পটাকে। তার মানে জল তো দেখতে পাচ্ছি কিন্তু গ্যাসটাকে আমরা দেখতে পাচ্ছি না, কারণ এত ছোট ছোট কোণাতে ছড়িয়ে যাচ্ছে যে আমরা দেখতেই পাচ্ছি না। তার মানে কি, এর ঘনত্ব আরও কম। তো কঠিনের তো বেশি, তরলের একটু কম, আর গ্যাসের আরও কম। দেখো কত ফাঁক ফাঁক হয়ে গেল এর অণুগুলো অনেক ফাঁক ফাঁক হয়ে গেল, একদম ছড়িয়ে ছিটিয়ে আছে পরিবেশের মধ্যে। তারপরে প্লাজমার তো কথাই বলা যাবে না, কারণ প্লাজমা হচ্ছে অতি উচ্চ টেম্পারেচার। এর মধ্যে অণুগুলা ফ্রি হয়ে যায়, এত এনার্জি পেয়ে যায় অণুগুলা তাপ থেকে, এর মধ্যে অণুগুলা ইলেকট্রনগুলা একদম ফ্রি হয়ে যায়। আর ভেরি হাই টেম্পারেচার বলা হয় প্লাজমাকে, সব থেকে উচ্চ তাপ, একদম ভেরি হাই টেম্পারেচার। ভেরি হাই টেম্পারেচার। আর প্লাজমার এক্সাম্পল কি হবে, প্লাজমার এক্সাম্পল হবে তোমাদের সান, মানে সূর্য। সূর্য হচ্ছে প্লাজমার এক্সাম্পল, সূর্যতে অনেক উচ্চ টেম্পারেচার আছে। তারপরে তারা হয়ে যাবে স্টার, আসছে এতটুকু বোট, সান হয়ে যাবে, স্টার হয়ে যাবে। তারপরে তোমাদের ডিসচার্জ টিউব হয়ে যাবে, ডিসচার্জ টিউব। বাল্বের ফিলামেন্ট হবে, ফিলামেন্ট। এগুলো হচ্ছে প্লাজমার এক্সাম্পল। কি কি, সান, স্টার, তারপরে ডিসচার্জ টিউব, বাল্বের ফিলামেন্ট। তারপর আকাশ থেকে যে বিদ্যুৎ পড়ছে, যাকে আমরা বিজলি বলি, যে বিজলি পড়লো, তো ওটাও হয়ে যাবে, লিখে নাও পাশে। বিদ্যুৎ, আকাশ থেকে যে বজ্র পড়ছে, সোজা ভাষায় যদি বলি বজ্র পড়ছে, তো বজ্রটা হবে কি, প্রচুর হাই টেম্পারেচার নামছে, অনেক ভোল্টেজ থাকে ওতে, তো ওটাও কি হয়ে যাবে তোমাদের প্লাজমা, ওর অবস্থা প্লাজমা। আর বি ফর হচ্ছে বস, ই ফর আইনস্টাইন, আর সি ফর কনডেনসেশন। তো এর ফুল ফর্ম হচ্ছে বস আইনস্টাইন কনডেনসেশন।
আর একে বলা হয় ভেরি লো টেম্পারেচার। বোঝা গেল এটুকু? তো পদার্থের ভৌতিক দিক থেকে হচ্ছে পদার্থের 5টা অবস্থা: কঠিন, তরল, গ্যাস, আর ওর সঙ্গে দুটা মনে রাখবো, প্লাজমা আর বিইসি। প্লাজমা হচ্ছে ভেরি হাই টেম্পারেচার, আর বিইসি হচ্ছে কি ভেরি লো টেম্পারেচার। তারপরে পদার্থের অবস্থার যে পরিবর্তন হচ্ছে কঠিন থেকে তরল এবং তরল থেকে আবার গ্যাস, ধরে নাও কোনো একটা পদার্থ নিলাম, আর পদার্থের ক্ষেত্রে কি ঘটছে, আমি কোনো একটা কঠিন পদার্থ নিলাম আর ওই কঠিন পদার্থকে আমি তরলে রূপান্তরিত করলাম। ধরে নাও জল নিলাম, বরফ নিলাম, কঠিন পদার্থ, আর সেটাকে কি করব, আমি তাপ দিব আর তাপ দিয়ে সেটাকে তরলে রূপান্তরিত করব। তো কঠিন থেকে যে তরলের মধ্যে পরিবর্তন হচ্ছে, বরফটা গলে কি হচ্ছে, জলে পরিণত হচ্ছে কঠিন থেকে তরলে। তো এই যে পরিবর্তন হচ্ছে, কঠিন থেকে তরলে পরিবর্তন হচ্ছে, এই ঘটনাটাকে কি বলবো, তো গলছে, তাই না? তো এই জন্য একে বলবো গলন। কঠিন থেকে তরলে পরিবর্তন হওয়ার ঘটনাকে কি বলবো, গলন। আর আমরা বলি না মেল্ট হয়ে গেল, মিশে গেল, তো এই জন্য একে ইংরেজিতে বলা হয় মেল্টিং। মেল্টিং। আর রসায়নের ভাষায় বলা হয় দ্রবীকরণ। দ্রবীকরণ। তো কঠিন থেকে তরল হওয়ার ঘটনাকে কি বলবো, গলন বলবো। আর মেল্টিং বলবো, মেল্ট হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। আর কি বলবো, দ্রবীকরণ বলবো। আর তরলকে ইংরেজিতে কি বলা হয়, লিকুইড। তো কঠিন থেকে তরল হচ্ছে, ওই জন্য একে আরেক ভাষায় বলা হয় লিকুইডফিকেশন। লিকুইডফিকেশন। তো কটা নাম জানলাম, 4টা নাম জানলাম। কি কি? গলন, মেল্টিং, দ্রবীকরণ আর লিকুইডফিকেশন। 4টা নাম জানলাম কঠিন থেকে তরল হওয়ার ঘটনাকে। আবার ওই তরলকে যদি আমি ঠান্ডা করি, ওই জলটাকেই যদি আমি ঠান্ডা করি ফ্রিজারে ভরে, তাহলে কি হবে, ওই তরল পদার্থটা আবার জমে বরফে পরিণত হবে জলটা। আর বরফ হলো মানে কি, কঠিন পদার্থে রূপান্তরিত হয়ে গেল। তো বরফ থেকে জল থেকে কঠিন মানে বরফে রূপান্তরিত হলো। তো এই ঘটনাকে কি বলবো, দেখো ঠান্ডা করছি, আর ঠান্ডাকে কি বলা হয়, হিম। তো এটাকে বলবো হিমীকরণ। হিমীকরণ। যেমন এখানে কঠিন থেকে তরল হয়েছিল, তো লিকুইডফিকেশন বলবো, কারণ তরলকে ইংরেজিতে কি বলা হয়, লিকুইড। আর কঠিনকে ইংরেজিতে কি বলা হয়, সলিড। তো দেখো সলিড থেকে লিকুইড হচ্ছিল, তো লিকুইডফিকেশন। লিকুইড থেকে সলিড হচ্ছে, তো এবার কি বলবো, সলিডফিকেশন। সলিডফিকেশন। তাহলে এখানেও দুটো নাম জানলাম, একটা কি হিমীকরণ আর একটা হচ্ছে সলিডফিকেশন। আর জমে যাচ্ছে না, তরল থেকে কঠিন হচ্ছে মানে কি, তরল জিনিসটা জমছে মানে ক্রিস্টাল রূপ ধারণ করছে, ওই জন্য আরেকটা নাম হচ্ছে এর ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশন। এখান থেকে কোশ্চেন আসে যে কোনো বস্তুর কঠিন থেকে তরলে পরিবর্তন বা কোনো পদার্থের কঠিন থেকে তরলে পরিবর্তন হওয়ার ঘটনাকে কি বলে। তো কঠিন থেকে তরলে হচ্ছে, তো 4টা নাম হতে পারে, গলন, মেল্টিং, দ্রবীকরণ আর লিকুইডফিকেশন। বা কোনো পদার্থের তরল থেকে কঠিনে ফিরে আসার ঘটনাকে কি বলা হয়। তো অপশানে থাকবে হিমীকরণ বা সলিডিফিকেশন বা ক্রিস্টালাইজেশন। এখান থেকে 1 নম্বরের কোশ্চেন আসে,
একদম ভেরি ইম্পর্টেন্ট টপিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট টপিক আছে। যেমন কঠিন থেকে তরল হলো, একই রকম ভাবে তরল থেকে গ্যাস, তরল কোনো একটা পদার্থ নিলাম তরল, আর ওকে তাপ দিলাম তো কি হয়ে গেল, গ্যাসে রূপান্তরিত হয়ে গেল। যেমন জল, জল নিলাম আর জলে কি করব, জলটাকে তাপ দিব তো জল ফুটে ধীরে ধীরে বাষ্প হয়ে উঠবে। তো তরল থেকে যখন গ্যাসে রূপান্তরিত হবে, তার মানে কি বাষ্পে রূপান্তরিত হচ্ছে, তো ওই জন্য এর নাম হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন, ভাপ হয়ে উড়ে যাচ্ছে, তাই না? তরল থেকে গ্যাস হচ্ছে মানে কি, জলকে কি বলি, ভাপ হয়ে উড়ে যাচ্ছে। তো ভাপ থেকেই মনে রাখবো আরেকটা নাম ভ্যাপোরাইজেশন। ভ্যাপোরাইজেশন, তো বাষ্পীভবন আর কি পেলাম আমি, ভ্যাপোরাইজেশন। পরীক্ষায় এরকম আছে যে কোনো পদার্থের তরল থেকে গ্যাসে পরিবর্তন হওয়ার ঘটনাকে কি বলে, তো কি হয়ে যাবে, বাষ্পীভবন বা ভ্যাপোরাইজেশন। একই রকমভাবে ওই বাষ্পটাকেই যদি আমি জমাই, দেখবা যে হাঁড়িতে ভাত রান্না হচ্ছে আর ওই ভাপ ভাপ তো উঠছে, জল ফুটছে, তো দেখবো ঢাকনাটা উঠিয়ে দেখবো যে ঢাকনার তলাতে ফোটা ফোটা জল জমে গেছে। কেন জমছে, যে বাষ্পটা উঠছে প্রথমে ঢাকনার গায়ে আঘাত পাচ্ছে, তারপরে যতটুকু উড়ার এক্সট্রা উঠছে, কিন্তু প্রথমে যেগুলো ঢাকনার গায়ে আঘাত পাচ্ছে তো কি হচ্ছে, ওগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ঠান্ডা হয়ে কি হচ্ছে, তোমাদের আবার জলে পরিণত হচ্ছে বাষ্পটা। তো গ্যাস থেকে কি মানে বাষ্প থেকে আবার জলে রূপান্তরিত হচ্ছে, মানে গ্যাস থেকে আবার তরলে রূপান্তরিত হচ্ছে। তো এই ঘটনাটাকে কি বলবো, তো দেখো এভাবে মনে রাখবা, গ্যাস থেকে তরল হচ্ছে, গ্যাসগুলা জমে জমে কি হচ্ছে, তরল হচ্ছে, তরলে রূপান্তরিত হচ্ছে। তো আগে গ্যাস ছিল মানে চারিদিকে ছড়িয়ে ছিল, এবার গ্যাসগুলা যখন ঘন হলো মানে কাছে আসলো, ঘন হলো, তখন তরলে রূপান্তরিত হলো। তো গ্যাসের যে ছোট ছোট কণাগুলা ছিল তো ওগুলো কি পরস্পরের সঙ্গে জড়িত হলো, তবেই তরলে রূপান্তরিত হলো। তো এই জন্য এর নাম হচ্ছে সংঘনন, মানে সং মানে সঙ্গ আর ঘনন মানে হচ্ছে ঘন হওয়া। তো সঙ্গে পরস্পরের সঙ্গে কি হচ্ছে, ঘন হয়ে জলে রূপান্তরিত হচ্ছে, এভাবে মনে রাখবা। তো এর নাম কি হয়ে যাবে, গ্যাস থেকে তরলে রূপান্তরিত হওয়ার এর প্রসেসটাকে কি বলবো, সংঘনন। গ্যাস থেকে তরলে রূপান্তরিত হওয়ার প্রসেসকে কি বলবো, সংঘনন, তাই না? সংঘনন বলবো। আর ইংরেজিতে একে বলবো কনডেনসেশন। কনডেনসেশন, সংঘনন আর কি পেলাম, কনডেনসেশন। তাহলে দুটো টপিক জানলাম। আর এখন আরেকটা করাবো আমি, তরল থেকে গ্যাস হলো, এবার গ্যাস থেকে আচ্ছা কঠিন থেকে তরল হয়ে গেল। প্লাজমা আর বিসি তো আর কিছু পড়তে হবে না, যতটুকু বললাম সেতটুকুই। কঠিন থেকে তরল নাম জানলাম, তরল থেকে গ্যাস। এবার আমাদের পরিবেশে আরও কিছু কিছু পদার্থ পাওয়া যায় যারা কি হয়, কঠিন থেকে তরল হবে না, কিন্তু কি কঠিন থেকে ডাইরেক্টলি গ্যাস হয়ে যাবে। ওটা আমি পরের বোর্ডে বুঝাচ্ছি, দেখো। দেখো এবার কোনো কঠিন পদার্থ নিলাম আর ওটা কিসে রূপান্তরিত হবে আমাদের, কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস। কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসে রূপান্তরিত হবে। তো কঠিন থেকে যদি কোনো পদার্থ গ্যাসে রূপান্তরিত হয় তাহলে ওর প্রসেসটাকে কি বলবো, কঠিন থেকে যখন তরলে রূপান্তরিত হচ্ছিল তো কি বলছিলাম, মেল্টিং, গলন,
মেল্টিং দ্রবীকরণ আর লিকুইডিফিকেশন। আবার এই তরল থেকে যখন গ্যাস হচ্ছিল তো কি বলছিলাম বাষ্পীভবন আর ভেপোরাইজেশন। কিন্তু কঠিন থেকে না তো তরল হচ্ছে আর তরল থেকে না তো গ্যাস হচ্ছে, কি হচ্ছে কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস হচ্ছে, তাই না? কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস হচ্ছে, তো একে বলা হয় ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন মানে ডাইরেক্ট উপরে উঠে যাচ্ছে। এভাবে মনে রাখবা, কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস হচ্ছে মানে কি ডাইরেক্ট উপরে উঠে যাচ্ছে, তরল হচ্ছে না। তরল না, ঊর্ধ্ব মানে উপরে উঠে যাচ্ছে, পাতন মানে পতিত হচ্ছে, মানে উপরে পতিত হচ্ছে। তো এই জন্য একে কি বলবো ঊর্ধ্বপাতন, যাকে ইংরেজিতে বলা হয় সাবলিমেশন। সাবলিমেশন। একই রকমভাবে ওই গ্যাসটাকে যদি আমি সংগ্রহ করি আর জমিয়ে যদি আবার কঠিনে রূপান্তরিত করি, তো দেখো গ্যাস থেকে যখন তরল হচ্ছিল তো জমছিল, ঘন হচ্ছিল, তো সংঘনন বা কনডেনসেশন। আবার এই তরলটাকে জমিয়ে আমি যখন কঠিনে পরিবর্তন করছিলাম তো তখন এর নামের আবার পরিবর্তন হচ্ছিল, যাকে আমরা বলছিলাম কি হিমিকরণ বা সলিডিফিকেশন বা ক্রিস্টালাইজেশন। এই কটা নাম জেনেছিলাম। কিন্তু গ্যাস থেকে যখন কঠিনে রূপান্তরিত হবে তখন এর নামের পরিবর্তন হবে কি নিক্ষেপণ। নিক্ষেপণ। আর এটা ইংরেজিতে ছিল সাবলিমেশন, আর এটাকে বলবো আমি কি ডিপোজিশন। ডিপোজিশন। তাহলে কয়েকটাই নাম পেয়ে গেলাম এখানে। দেখো বই পড়বা তো একটা করেই নাম দেওয়া থাকবে, আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি। কালেক্ট করে কি করেছি যাতে এক্সামে না ছুটে, এক্সামে কীরকম কোশ্চেন আসে সেই হিসাবে কন্টেন্টটাকে সাজিয়ে তৈরি করেছি, যাতে নামগুলো যেমন এখানে কটা নাম, গলন দ্রবীকরণ বাংলাতেই দুটা, মেল্টিং লিকুইডিফিকেশন এখানেও দুটো। তো কোশ্চেন তোমাদের ছুটবে না, অপশান যেভাবেই দিক তোমরা বুঝেই যাবে যে এখান থেকেই দিয়েছে। এবার দেখো তাহলে এখান থেকে কি কি জানলাম, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, আর কঠিন থেকে গ্যাস। আর এগুলোর এক্সাম্পল তো নর্মাল জলের এক্সাম্পল ধরলাম, কিন্তু আমি বরফ করলাম আর বরফকে ডাইরেক্ট কি আমি ভাপ বানাতে পারবো? কারণ বরফকে যতই হিট দিই না কেন প্রথমে তো জল হবেই, তারপরে বাষ্প হবে। তো এখানে বরফ আর জলের এক্সাম্পল কিন্তু খাটে না, এখানে বেশ কিছু আলাদা আলাদা এক্সাম্পল তোমাদের মনে রাখতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম্পল 1 নম্বর হচ্ছে কর্পূর। কর্পূর অনেকবার এসেছে, নো ডাউট, পরীক্ষাতে অনেকবার কর্পূর এসেছে, যাকে ইংরেজিতে বলি ক্যাম্ফর। কর্পূর হচ্ছে কি ডাইরেক্ট কঠিন থেকে গ্যাসে পরিণত হয়। তোমরা কর্পূর কিনবা দোকানেই পেয়ে যাবা, মুদিখানা দোকানে। আর আগুন জ্বলিয়ে দেখবা যে কর্পূর গলছে না, ডাইরেক্ট ভাপ হয়ে উড়ে যাচ্ছে, ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে। তো কর্পূর হচ্ছে কি কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস, তাই না? আর কি কি হতে পারে? তোমরা ভাবছো যে স্যার কাঠ হবে না, কারণ কাঠ পুড়াচ্ছি তো ডাইরেক্ট কি হচ্ছে ধোঁয়া হয়ে ছাই হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এগুলো এক্সাম্পলে আসে না। কেমিস্ট্রি পড়ছি, কেমিস্ট্রির মতোই পড়বো। তো 1 নম্বর মোস্ট এক্সাম্পল হচ্ছে কি কর্পূর। 2 নম্বর হচ্ছে নেপথালিন। নেপথালিন। নেপথালিন কোথায় পাবো? দেখবা যে মেয়েরা শাড়িতে ছোট ছোট সাদা গুলি দিয়ে থাকে, শাড়িতে ভরে দেয় আর আলমারিতে রেখে দেয়, এর ফলে কি হয় শাড়িতে নাকি পোকা লাগে না। তো ওটা হচ্ছে নেপথালিন, দেখবা রাখার পর কিছু মাস পরে ওটা আর পাওয়া যায় না, মানে একদম হাওয়া হয়ে গেছে, ওখানে চারিদিকে ছড়িয়ে গেছে ওটা হাওয়া হয়ে। তো নেপথালিন কি হয় ডাইরেক্ট কঠিন থেকে একদম হাওয়াতে মিশে যায়, মানে গ্যাসে রূপান্তরিত হয়। তো 1 নম্বর এক্সাম্পল কর্পূর, 2 নম্বর এক্সাম্পল হচ্ছে নেপথালিন। এই দুটো এক্সাম্পল পরীক্ষায় খুব এসেছে, কিন্তু আরও বেশ কিছু এক্সাম্পল আছে যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। 3 নম্বর এক্সাম্পল হচ্ছে আয়োডিন। 3 নম্বর এক্সাম্পল কি? আয়োডিন।
এই বেশ কয়েকটা এক্সাম্পল তোমরা মনে রাখবা, আরও কিছু থাকলে দেখে নিচ্ছি। আরও দুটো এক্সাম্পল আছে, এনথ্রাসিন আর অ্যামোনিয়া ক্লোরাইড। লিখে নাও, এনথ্রাসিন আরেকটা লাস্ট এক্সাম্পল হচ্ছে অ্যামোনিয়া ক্লোরাইড। অ্যামোনিয়া ক্লোরাইড অত দূর দেখতে পাচ্ছ কিনা কি জানো, দেখে নিচ্ছি একবার আমি। তো বেশ কয়েকটা এক্সাম্পল পেলাম কঠিন থেকে, আর এখানে এক্সাম্পল থেকেই কোশ্চিন আসে যে ঊর্ধ্বপাতনের বা নিচের মধ্যে কোনটি কঠিন থেকে সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়, তো কী হয়ে যাবে কর্পূর। কর্পূর যদি অপশানে না থাকে তো কী পাবো নেপথালিন, কারণ এই দুটো একদম মানে এক্সামিনার এর দিওয়ানা আছে এই দুটো এক্সাম্পলের, কর্পূর আর নেপথালিন। এই দুটো যদি না থাকে তখন আয়োডিন বেস্ট এক্সাম্পল, তারপরে এনথ্রাসিন আর অ্যামোনিয়া ক্লোরাইড। তখন কোশ্চিনের লেভেলটা একটু হাই হয়ে যায়, কারণ এগুলো এক্সাম্পল সহজে কেউ পড়ে না, সোজাসুজি কেউ পড়ে না আর পড়ায়ও না, সরাসরি কর্পূর আর নেপথালিন দিয়ে বুঝিয়ে দেয়, বাস বুঝে গেল হয়ে গেল। কিন্তু আমি আরও এক্সট্রা কিছু বলে দিলাম, আয়োডিন, এনথ্রাসিন আর অ্যামোনিয়া ক্লোরাইড। তো পদার্থের বেশ কয়েকটা অবস্থা জানলাম, 5টা, আর তাদের যে পরিবর্তন আছে সেটা জানলাম। তারপরে পদার্থ থেকে কি কি পড়ব। এবার পদার্থ যে গলছে, এই যে কঠিন থেকে ডাইরেক্ট, কঠিন থেকে তরল, তো এর জন্য তো তাপের প্রয়োজন হচ্ছে, তাই না? তাপ গ্রহণ করছে, তারপরেই পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে, না হলে তো পরিবর্তন হচ্ছে না তাপ ছাড়া। তাপ গ্রহণ ছাড়া অবস্থার পরিবর্তন হয় না। তো কঠিন কি তাপ গ্রহণ করছে যখন ও কঠিন অবস্থায় থাকছে? আচ্ছা, কঠিন যদি তাপ গ্রহণ করে তো তরলে রূপান্তরিত হয়ে যাবে, তার মানে কঠিন যখন কঠিন অবস্থাতেই আছে তো সেই রূপান্তরিত হওয়ার পজিশন মতো এখন ও তাপ গ্রহণ করেনি। এবার তরল যদি তাপ গ্রহণ করে তখন সে বাষ্পে রূপান্তরিত হবে, কিন্তু যখন তরল অবস্থাতেই আছে কিন্তু সেই পরিমাণ তাপ গ্রহণ করেনি, আর বাষ্প হয়ে গেছে মানে কি ও তাপ গ্রহণ আরও করে নিয়েছে। তো যদি পরীক্ষায় কোশ্চিন আসে যে কার এনার্জি সর্বাধিক, তো দেখো সব থেকে যার মধ্যে তাপ বেশি ওরই কি এনার্জি বেশি। তো সব থেকে তাপ বেশি কার ছিল মনে করো, ভেরি হাই টেম্পারেচার, সান, স্টার, তারপরে ফিলামেন্ট, ডিসচার্জ টিউব, উপর থেকে বিদ্যুৎ পড়ছে, সেগুলো এক্সাম্পল বলেছিলাম কার ক্ষেত্রে, প্লাজমার ক্ষেত্রে। তো সর্বাধিক কাইনেটিক এনার্জি মানে গতি ঊর্জা বা এনার্জি কার মধ্যে থাকবে, তো সর্বাধিক এনার্জি থাকবে প্লাজমা। সর্বাধিক গতিশক্তি বা সর্বাধিক শক্তি কার মধ্যে বেশি থাকবে, তো প্লাজমা। প্লাজমার পরে কি হবে, তো বাষ্প হয়ে যাবে, কারণ তরল থেকেই তাপ গ্রহণ করে বাষ্পে রূপান্তরিত হচ্ছে মানে গ্যাস। বাষ্পর পরে কি হবে, তরল, কারণ কঠিন থেকে তাপ গ্রহণ করে কিসে রূপান্তরিত, তরলে। তরলের পর কি হবে, কঠিন, আর কঠিনের পরেও কি হবে, সব থেকে কম টেম্পারেচার। তো সব থেকে কম টেম্পারেচার মানে ভেরি লো টেম্পারেচার হবে বিইসি, বস আইনস্টাইন কনডেনসেশন। এখান থেকে খুব কম আসে পরীক্ষা এই টপিক থেকে, কিন্তু যেহেতু এবার একটা পরীক্ষা হবে তো একদম মেন্সের মতো এক্সাম হবে, তো এই জন্য একটু একটু পড়তে হবে এগুলো। তারপরে দেখো, তো প্লাজমা
গ্যাস মানে বাষ্প, তরল, কঠিন, বিএসসি, এদের ক্রম পেয়ে গেলাম। এবার যখন আমরা কঠিন থেকে, এই যে কঠিন থেকে তরলে রূপান্তরিত ছিল, তো একে কি বলছিলাম? গলন। আর কঠিন থেকে তরলে রূপান্তরিত হওয়াকে গলন বলবো, কিন্তু কঠিন থেকে তরলে রূপান্তরিত হওয়ার জন্য তাপের প্রয়োজন। কি পরিমাণ তাপের প্রয়োজন, সেই পরিমাণটাকেই বলবো গলনাঙ্ক। তো কোনো পদার্থের গলনের জন্য যে নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন সেটাকে কি বলবো? গলনাঙ্ক। এরপরের টপিক হচ্ছে কি? গলনাঙ্ক। গলনাঙ্ক। আর গলনাঙ্কতে কি জানবো? যে কঠিন থেকে তরলে রূপান্তরিত হওয়ার জন্য, কঠিন থেকে তরলে রূপান্তরিত হওয়ার জন্য, কঠিন থেকে তরলে রূপান্তরিত হওয়ার জন্য বা গলনের জন্য যে তাপমাত্রার প্রয়োজন, যে নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন, এই ঘটনাটাকেই কি বলবো? গলন বলবো আমরা। ঠিক আছে, যেমন বরফ গলছে কত তাপমাত্রায়? বরফ 0 ডিগ্রি তাপমাত্রাতেই গলতে শুরু করে, কারণ 0 ডিগ্রি তাপমাত্রাতেও তোমার জল থাকে, আবার 0 ডিগ্রি তাপমাত্রাতেও তোমাদের বরফের পদার্থ। তো এর এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হবে তোমাদের বরফ আর লোহা। এগুলা থেকে আসে না এই এক্সাম্পলগুলা, কিন্তু কখনো কখনো দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। গলন জানলাম। এবার 2 নম্বর জানবো, যখন তরল থেকে এবার গ্যাস হবে, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস মানে বাষ্প। তো তরল জলকে ফুটাবো, তারপরেই তো বাষ্প হবে, তো একে বলা হয় স্ফুটন। তো এটা হচ্ছে গলনাঙ্ক, আর ওটা হয়ে যাবে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক। তো স্ফুটনাঙ্ক কি? যে নির্দিষ্ট তাপমাত্রায় তরল বস্তু বা তরল পদার্থ বাষ্পে পরিণত হয়। যে নির্দিষ্ট তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয়। এবার স্ফুটন থেকে একটু কিন্তু আলাদা কিছু মনে রাখতে হবে, যে জল কত ডিগ্রিতে ফুটে, জলের স্ফুটনাঙ্ক কত? তো জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সি। একই রকমভাবে পরীক্ষায় আসে সমুদ্রের জল। সমুদ্রের জল, তখন কনফিউজ হয়ে যায় স্টুডেন্টরা, যে আমরা যে জল পড়েছিলাম আর সমুদ্রের জল কি হবে, তখন কনফিউজ হয়ে যাবে যে কি হবে কি হবে। তো সমুদ্রের জলের ক্ষেত্রেও হবে 100 ডিগ্রি সি। বুঝা গেল? জলের ক্ষেত্রেও 100 ডিগ্রি, আর সমুদ্রের জলের ক্ষেত্রেও হচ্ছে 100 ডিগ্রি সি। তোমাদের পরমাণুতে ভারী জল পড়িয়েছিলাম D2O। তো ভারী জলের কি হবে? ভারী জলের হবে 104 ডিগ্রি সি, হয়ে গেল ভারী জল। তারপরে পারদের স্ফুটনাঙ্ক আছে, যে পারদ কত ডিগ্রি তাপমাত্রায় ফুটে, তো 357 ডিগ্রি সি তাপমাত্রায় পারদ ফুটে। তো পারদের স্ফুটনাঙ্কের মান কত? 357 ডিগ্রি সি। আর কি কি পড়তে হবে? অ্যালকোহল, অ্যালকোহল নাম শুনে খুব খুশি হচ্ছে মনে হয়। অ্যালকোহল হচ্ছে 78
ডিগ্রি সি, খুব তাড়াতাড়ি অ্যালকোহল ফুটে যায়। তারপরে পড়তে হবে ইথার, 34 ডিগ্রি সি। আর লাস্ট হচ্ছে তোমাদের বেনজিন, যার স্ফুটনাঙ্ক হচ্ছে 80 ডিগ্রি সি। তো কটা আছে? 1 3 3 6 1 7টা। জলের ক্ষেত্রে কি বললাম? 100। একই রকম কনফিউজ করার জন্য সমুদ্রের জল, তো তখন হয়ে যাবে আবার 100। ভারী জল তো 104। তারপরে কি বললাম? পারদ 357। পারদের পরে কি হলো? অ্যালকোহল, অ্যালকোহলের হচ্ছে তোমার 78 ডিগ্রি সি। তারপরে ইথার 34 আর বেনজিন হচ্ছে 80। এই কটা ডাটা তোমাদের মনে রাখতে হবে। তারপরে পদার্থের যে অবস্থার পরিবর্তন আছে 5টা প্রকার পড়লাম, যেটাকে ভৌত অবস্থা বলছিলাম। কিন্তু পদার্থের যে ইন্টারনালি পরিবর্তন আছে, গঠনগত যে পরিবর্তন হয়, ধরে নাও কোনো একটা খাবার আছে, আমি আজকে রান্না করলাম, খাইনি, সেটা দুদিন হয়তো খাওয়ার সময় পাইনি, বা বাড়িতে নাই, আমি রান্না করে কোনো কারণে কোথাও গেলাম আর ওখানে গিয়ে আটকে পড়ে গেলাম, তো বাড়ি আসতে পারলাম না। তো খাবারটা কী হবে? দুদিনে পচবে। তো ওই পচা খাবারটাকে কি আমি ভালো খাবারে রূপান্তরিত করতে পারবো? কখনোই পারবো না। তো এই ধরনের পরিবর্তন সম্বন্ধে আমরা পড়ব। তো পদার্থের যে এই তোমার অবস্থার যে পরিবর্তন আছে, একে 2 ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে তোমাদের ভৌত অবস্থা, আর 2 নম্বর হচ্ছে মানে অবস্থা তো না, পরিবর্তন। অবস্থা ভুল বললাম আমি। পদার্থের পরিবর্তনকে 2 ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তন। আর 2 নম্বর হচ্ছে কি? রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনের ক্ষেত্রে কি কি মনে রাখতে হবে? ভৌত পরিবর্তন এমন একটা পরিবর্তন, ভৌত পরিবর্তন, যে আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারবো। মানে এটা আগের অবস্থায় আমরা ফিরে আসতে পারবো। আগের অবস্থায় ফিরে আসতে পারবো। যেমন কি, ধরে নাও, যেমন হচ্ছে কাঁচ। কাঁচ ভাঙবে, আবার ওটা আমরা জুড়তে পারবো, ওটাকে গলাবো। ফ্যাক্টরিতে কী করে কাঁচকে ভেঙে আবার গলিয়ে আবার নতুন আকৃতির যে কোনো কিছু তৈরি করা যাবে। তো কাঁচ হচ্ছে কি? ভৌত পরিবর্তন। কোনো কাঁচের পাত্র আছে, ভেঙে গেলে আবার সেটাকে গলিয়ে সেই পাত্রে রূপান্তরিত করতে পারবো। একই রকম হচ্ছে প্লাস্টিক। কোনো প্লাস্টিকের বাসনপত্র ভেঙে গেলে আবার গলিয়ে সেই আকৃতির শেপ দেওয়া যাবে। কাঁচ হবে, প্লাস্টিক হবে, লোহা, এই ধরনের লোহা, স্টিল, তামা, এগুলো হচ্ছে কি, এদের ক্ষেত্রে ভৌত পরিবর্তন হয়। আর কি কি এক্সাম্পল আছে পরীক্ষায় আসার মতো? যেমন ধর নাও, কর্পূরের ঊর্ধ্বপাতন। কর্পূর পুড়ে যে ধোঁয়া উঠবে, ওটাকে সংগ্রহ করলে আবার কর্পূরে আমরা রূপান্তরিত করতে পারবো। তো কর্পূরের ঊর্ধ্বপাতন হলো। তারপরে চিনি জল, নুন জল, জলে নুন মিশাবো তো সমুদ্রের জলের মতো হয়ে যাবে, লবণাক্ত জল। আবার ওকে যখন ফুটাবো তো ওই জল বাষ্পে পরিণত হবে, নুন থেকে যাবে, তো আবার নুন পেয়ে যাবো, তো নুন জল হলো।
চিনি জলেও একই রকম। তো এগুলো হচ্ছে ভৌত পরিবর্তন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, মানে একে রিভার্স করা যাবে, মানে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে। কিন্তু রাসায়নিক পরিবর্তন কি হবে? রাসায়নিক পরিবর্তন একদম ওর যে অবস্থার যে আছে সেটা কখনো চেঞ্জই করা যাবে না, একদম নো চেঞ্জ, নো চেঞ্জ। এর ক্ষেত্রে কোনো পরিবর্তনই হবে না, আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না। আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না। যেমন কি, যেমন এক্সাম্পল হচ্ছে দুধ থেকে দই। দুধ থেকে দই যদি আমি রূপান্তরিত করি, তাহলে দই থেকে জীবনেও দুধে আর রূপান্তরিত হবে না। একই রকমভাবে দুধ থেকে ছানা, দুধ থেকে ছানা বা পনির কখনোই রূপান্তরিত হবে না দুধ থেকে ছানা। তারপর আর কি কি হতে পারে? রক্ত জমাট বাঁধা, রক্তের জমাট বাঁধা, মানে রক্ত যদি জমে যায় ওটাকে আর তরলে মানে আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না। আরও বিভিন্ন এক্সাম্পল, নর্মাল এক্সাম্পল ভাবো, শিশুর বড় হওয়া, শিশুর বড় হওয়া। কোনো শিশু, যেমন আমরাই, তোমরা সবাই আগে ছোট ছিলাম, ছোট থেকে ধীরে ধীরে বড় হলাম, আর কি আমরা সেই অবস্থায় যেতে পারবো? মোটেও না। তো শিশুর তো এগুলো হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। আরও কি কি এক্সাম্পল হতে পারে? ডাইজেশন মানে পাচন। পাচন মানে জানো? বায়োলজি পড়েছো? না পড়ে থাকলে কমেন্ট করবা, বায়োলজির ক্লাস শুরু করে দেব তাহলে। তো পাচন যেমন কোনো খাবার যদি হজম হয়ে যায় সেটাকে আমরা আর সেই খাবারে, যেমন তরমুজ খেলাম, তরমুজ গিয়ে পেটে হজম হলো, তো আমি কি আবার সেটাকে তরমুজ করতে পারবো? কখনোই পারবো না। তো এগুলো হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। আর ভৌত পরিবর্তন কি? যাকে আমরা পরিবর্তন করতে পারবো কোনো না কোনোভাবে। তো পদার্থের অবস্থার যে পরিবর্তন আছে একে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন হচ্ছে রিভার্সেবল, আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে কি ইরিভার্সেবল, মানে একে ঘুরিয়ে আনা যাবে কিন্তু একে ঘুরিয়ে আনা কোনো দিনই যাবে না। বোঝা গেল? তারপরে পদার্থের ভৌতিক দিক থেকে পদার্থের আমরা 5টা অবস্থা পেয়েছিলাম: কঠিন, তরল, গ্যাসীয় আর প্লাজমা আর বিএসি। কিন্তু রাসায়নিক দিক থেকে পদার্থ 3 প্রকারের, মানে পদার্থের যে পদার্থ 3 প্রকারের। কি কি? তো 1 নম্বর হচ্ছে এলিমেন্ট মানে মৌল। 2 নম্বর হচ্ছে কম্পাউন্ড, আর 3 নম্বর হচ্ছে মিক্সচার। তো পদার্থ কয় প্রকার রাসায়নিক দিক থেকে? তো 3 প্রকার। আর আকারের দিক থেকে 2 প্রকার, নিয়তাকার, অনিয়তাকার। আর পরিবর্তনের দিক থেকে 2 প্রকার, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। অবস্থার দিক থেকে আবার 5 প্রকার, কিন্তু রাসায়নিক দিক থেকে 3 প্রকার। এলিমেন্ট, যাকে আমরা বাংলাতে বলবো মৌল। কম্পাউন্ড, যাকে আমরা বাংলায় বলবো যৌগ। আর মিক্সচার, যাকে আমরা বাংলায় বলবো মিশ্রণ। এলিমেন্ট, কম্পাউন্ড, মিক্সচার, 3টা ভালোভাবে শেষ করতে গেলে আরেকটা ক্লাসের প্রয়োজন হবে, এই ক্লাসে সম্ভব হবে না, বেশি লং হয়ে যাবে ক্লাসটা। তো আজকের জন্য এতটুকুই থাক। আজকে কি কি পড়লাম? আগের জিনিস রিপিট করলাম যে পদার্থের আকারগত দিক থেকে 2 প্রকার,
নিয়তাকার আর অনিয়তাকার। নিয়তাকারের ক্ষেত্রে কি আকার থাকবে, অনিয়তাকারের ক্ষেত্রে কোনো আকার থাকবে না। এক্সাম্পল কি নিয়তাকারের? নিয়তাকার পদার্থের এক্সাম্পল হচ্ছে তোমাদের কি কি ছিল? তুতে ছিল, বরফ ছিল আর কপার সালফেট ছিল CuSO4। আর অনিয়তাকারের ক্ষেত্রে কি ছিল? চোখ, ঢালাই লোহা আর তোমাদের চোখ, ঢালাই লোহা আর একটা এক্সাম্পল ছিল তোমাদের চোখ, ঢালাই লোহা আর কাঁচ, এটা ছিল। তারপরে পদার্থের অবস্থা ছিল 5 প্রকার: কঠিন, তরল, গ্যাসীয়, এবং এদের পরিবর্তন দেখলাম যে কঠিন থেকে যখন তরলে রূপান্তরিত হবে তো সেটাকে কি বলবো আমরা? গলন বলবো। তরল থেকে গ্যাস তো বাষ্পীভবন বলবো, ঠিক আছে, ভেপোরাইজেশন বলবো। আর আবার কি দেখলাম যে কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস, এক্সাম্পল কি কি ছিল? কর্পূর ছিল, আয়োডিন ছিল, অ্যানথ্রাসিন ছিল, এগুলো এক্সাম্পল ছিল। তারপরে অবস্থার পরিবর্তন 2 প্রকার: ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনে কি পরিবর্তন করলে আবার ফিরে আসবে, কিন্তু রাসায়নিকে ফিরে আসবে না, এরও এক্সাম্পল দেখলাম। তারপরে পদার্থের গঠনগত দিক থেকে বা রাসায়নিকগত দিক থেকে 3 প্রকার: একটা হচ্ছে এলিমেন্ট, 2 নম্বর কম্পাউন্ড, 3 নম্বর হচ্ছে মিক্সচার। আর এলিমেন্ট, কম্পাউন্ড, মিক্সচারের একটা পুরো আলাদাই ক্লাস লাগবে ভালোভাবে শেষ করতে গেলে। আজকের জন্য এতটুকুই। ভালোভাবে করো ক্লাস এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।